তাহলে আমরা যদি স্টার্ট করি কিভাবে করতে পারি নো মিন হচ্ছে x বার ইকুয়াল টু সাম অফ x ডিভাইড বাই n। তাহলে এখানে সাম অফ x হচ্ছে n x বার, জাস্ট ক্যালকুলেশন করলে হলো। তাহলে n হচ্ছে 20, x বার হচ্ছে 25 যেটা ক্যালকুলেশন করা হয়েছে। তাহলে সাম অফ x হচ্ছে 500। কারেক্টেড সামটা কি হবে তাহলে? তাহলে এই যে এখানে দেখো এই যে x বার যেটা আমরা পেয়েছি এখান থেকে আমরা সাম অফ x পেয়েছি, সাম অফ x। এই যে সাম অফ x 500 এটা হচ্ছে রং। কারণটা কি? কারণ আমরা এখানে যে x বার ইউজ করছি 25, এটা হচ্ছে রং অবজারভেশনের জন্য 57 এর জন্য, কিন্তু আমাদেরকে ক্যালকুলেট করতে হবে 75। তাহলে আমরা এখানে যে সাম অফ x পেয়েছি এটা হচ্ছে রং, আমরা কারেক্টেড সামটা বের করব। তো কারেক্টেড সামটা নিয়ে কি করতে হবে? এই যে টোটাল থেকে যদি মিসিং ইয়াটা রং ভ্যালুটা মাইনাস করে দিই -57, আর কারেক্টেড ভ্যালু যদি অ্যাড করে দিই তাহলে আমরা কারেক্টেড সামটা পেয়ে গেলাম 518। তো কারেক্টেড মিন তাহলে কি হবে? কারেক্টেড মিন হবে কারেক্টেড টোটাল ডিভাইডেড নাম্বার অফ অবজারভেশন। তো কারেক্টেড টোটাল হচ্ছে 518 ডিভাইডেড নাম্বার অফ 25.9। দিস ইজ আওয়ার কারেক্টেড মিন। নাও স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা হচ্ছে x = 1/sum of x স্কয়ার - sum of x হোল স্কয়ার ডিভাইডেড বাই n। তাহলে এখান থেকে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে 5, তারপরে আমাদের n দেওয়া আছে। তাহলে আমাদের কারেক্টেড সামটা আমরা পেয়ে গেছি সাম অফ x। তাহলে আমাদের এখন দরকার হবে সাম অফ x স্কয়ারটা বের করা হুইচ উইল বি কারেক্টেড। তো দেন আমরা যদি ফর্মুলাটাকে একটু সিম্পলিফাই করি তাহলে আমরা কি পাই? সিম্পলিফাই যদি করি তাহলে আমরা কি হবে? এটাকে যদি স্কয়ার করি s স্কয়ার ইকুয়াল টু দিস, দ্যাট মিন্স n s স্কয়ার ইকুয়াল টু দিস। সো এ সাম অফ x স্কয়ার এটা যদি এই পাশে নিয়ে আসি এই টাইপ পাশে নিয়ে তাহলে আমাদের এমন দাঁড়াবে। তো এখানে আমরা বসিয়ে দিই n হচ্ছে 20, s স্কয়ার হচ্ছে s হচ্ছে 5, তাহলে 5 এর স্কয়ার হলো 25 ইনটু সাম অফ x আগে পেয়েছি 500, এটা বসিয়ে দিলাম ডিভাইডেড 20। সো কারেক্টেড সাম অফ স্কয়ার ইজ, তাহলে এখান থেকে যদি আমরা সিম্পলিফাই করি এখান থেকে এটা তোমরা ক্যালকুলেশন করবে, করে দেখবে সাম অফ এক্স স্কয়ার কত আসে। যদি সাম অফ এক্স স্কয়ার এত আসে তাহলে কারেক্টেড সাম স্কয়ার হবে সাম অফ এক্স স্কয়ার মাইনাস রং ভ্যালু স্কয়ার প্লাস কারেক্টেড ভ্যালু স্কয়ার। তাহলে তুমি কারেক্টেড সাম অফ স্কয়ারটা পেয়ে গেলে। তাহলে আমরা আগে পেয়েছি কারেক্টেড সাম আর এখন পেলো কারেক্টেড সাম অফ স্কয়ারস। তাহলে এস এর ফর্মুলা হচ্ছে দিস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে এই ফর্মুলার ভিতরে এখন তুমি এই যে সাম অফ এক্স স্কয়ার এই জায়গায় বসাবে, সাম অফ এক্স স্কয়ার সি এই জায়গাতে বসাবে, বসালে তুমি কারেক্টেড স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা পেয়ে যাবে। তাহলে আমাদের অ্যান্সার হবে কারেক্টেড মিন হচ্ছে 25.9 আর কারেক্টেড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে এই ভ্যালুটা এখানে বসাবো আর এই যে 518 এখানে বসাবো, বসে ক্যালকুলেশন করে দেখবে তোমাদের মানটা কত আসে। এটা তোমরা নিজেরা করতে চেষ্টা করবে। কি করবে? ভাই হ্যালো হ্যালো, তোমরা আছো? জি স্যার। আচ্ছা, চলো আমরা এগুলো একটু জাস্ট একটা হাইপোথেটিক্যাল ডাটা নিয়ে আমরা ইয়া দেখি একটু এক্সেলে কিভাবে ক্যালকুলেট করতে, এটা একটু দেখি। তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ?
জি স্যার। এক্সেল সম্বন্ধে তোমাদের কারো কোনো আইডিয়া আছে? স্যার আমরা লেভেল অন সেমিস্টার 2 তে ইউজ করেছো তাই না? কম্পিউটার সায়েন্স এন্ড ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে করেছি স্যার। আচ্ছা, ওকে। তাহলে তোমরা অনেকে হয়তো জানো, তারপর আমি একটু দেখাচ্ছি স্ট্যাটিস্টিক্যাল টুলস গুলো কিভাবে ক্যালকুলেট করতে হয়। দেখো আমি কিছু কাল্পনিক মান এখানে দিচ্ছি, ধরো 10, 12, 34, 45, 50, 20, 10, 40, 22, 35। ধরো এখানে 10টা মান দেওয়া আছে তাই না? তো এক্সেলে যে কোনো ক্যালকুলেশন করার জন্য প্রথমে তুমি যে সেলটাতে ক্যালকুলেশন করতে চাও ওইখানে কার্সরটা রাখবে, রেখে ইকুয়াল চিহ্ন দিবে। হ্যাঁ, ধরো আমরা সামটা বের করে দিই টোটাল, তাহলে আমরা এখানে লিখবো SUM, লিখলে দেখো সাম আসবে। এটাতে তুমি ডাবল ক্লিক করবে, ডাবল ক্লিক করলে এমন ফার্স্ট ব্রেকেট চলে আসবে। প্রথমে তুমি প্রথম মানটা দিতে হবে, ওইখানে যে ক্লিক করবে, ক্লিক করে শিফট দিয়ে লাস্ট ভ্যালুটাতে ক্লিক করো, ক্লিক করে শিফট দিয়ে ব্র্যাকেট ক্লোজ করো ফার্স্ট ব্র্যাকেট, তারপর এন্টার দাও, দিলে সামটা চলে আসবে। দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের টোটাল। আমরা টোটালটা পেয়ে গেলাম। দেখছো কি? হ্যালো, জি স্যার। নেক্সট। আচ্ছা, ওকে, আমি আবার দেখাচ্ছি। হ্যাঁ, আমি এটা ডিলিট করে দিচ্ছি। আমরা টোটাল বের করব, টোটাল মানে সামটা আমরা বের করব। তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে আমরা ইকুয়াল দেব, ইকুয়াল দিয়ে SUM লেখো, সাম চলে আসবে। এখানে যে তুমি ক্লিক করো, ডাবল ক্লিক করো, ডাবল ক্লিক করলে সাম ফাংশনটা চলে আসবে। এখানে তোমার ডাটা রেঞ্জটা দিতে হবে। প্রথমটা হচ্ছে F1 তাই না? এটা F1, এটা হলো F1 মান, লাস্টেরটা হচ্ছে F10। তুমি হাতেও লিখে দিতে পারো F1 শিফট দিয়ে কোলন, তারপরে হলো F10 লিখে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দাও, তাহলে তোমার টোটালটা চলে আসবে। ধরো আমার এমন 3টা গ্রুপ আছে, ধরো আমি এই ভ্যালুটা কপি করে ওইখানে নিয়ে দিই, একটু চেঞ্জ। ধরো আমার এমন 3টা ডাটা আছে, একটু চেঞ্জ করে দেই। ধরো এটা হলো 55, এটা হচ্ছে 15, একটু জাস্ট বোঝার সুবিধার্থে ধরো এটা হচ্ছে 45, এটা হচ্ছে 50, কিছু মান আমি একটু চেঞ্জ করে দিলাম। ধরো এটা হচ্ছে 42, এটা হচ্ছে 65। এখন ধরো আমি এই বাকিগুলোর টোটাল বের করবো, তাহলে তুমি কি করবে? যে কার্সরটা এখানে নিয়ে একটা প্লাস চিহ্ন আসবে, তোমরা দেখতে পাচ্ছ প্লাস চিহ্নটা? জি স্যার। তারপরে মাউসের লেফট বাটনটা টিপ দিয়ে ধরে এমন টান দিবে, টান দিলে বাকিগুলোর সামেশনটা সে দেখাবে, অর্থাৎ টোটালটা হয়ে গেল। এখন ধরো আমরা এভারেজটা বের করবো, দ্যাট ইজ মিন, মিন বের করবো। তাহলে এখানে যে ইকুয়াল দাও, ইকুয়াল দিয়ে AVR, এভারেজ নিচে দেখো এভারেজ লেখা আসছে, AB দিলে এভারেজ নিচে, এভারেজে ডাবল ক্লিক করো, করলে সে আগের মতো এটা শিফট চিপে লাস্ট ভ্যালুটা দিয়ে দাও, তারপরে ব্র্যাকেট ক্লোজ করো, করে এন্টার দাও, তাহলে তার এভারেজটা হয়ে গেল। তাহলে আমি বাকি দুইটার এভারেজ বের করতে চাই, এই প্লাস চিহ্নটাতে লেফট মাউসের বাম সাইডটা টিপে টান দিলেই বাকিগুলোর এভারেজটাও সে দেখাবে। তাহলে আমরা 3টা ডাটার এভারেজ আমরা পেয়ে গেলাম। যদি জিওমেট্রিক মিন বের করতে চাই, জিওমেট্রিক মিন, তাহলে আমরা এখানে ইকুয়াল দিয়ে জিও লেখো, জিও মিন আসছে, জিও মিন, এটাতে ডাবল ক্লিক করো, করে ঠিক একই রকম প্রথম ভ্যালু শিফট চেপে লাস্ট ভ্যালু দিয়ে এন্টার দাও, তাহলে তো জিওমেট্রিক মিন দেখাচ্ছে এত। এখন দেখো এখানে দশমিকের পরে 5 ঘর দেখাচ্ছে তাই না? আমরা ধরো দশমিকের পরে 2 ঘর রাখতে চাই, তাহলে আমরা এখানে উপরে যে দেখো এইদিকে এটাতে দিলে দশমিকের পরে শূন্যগুলো কমে যাবে, আর এটা দিলে বাড়বে। যারা লেটেস্ট ভার্সনটা ইউজ করো, তোমাদের এখানে দেখবে এখানে ইয়া রাখলে ডাইন পাশে প্লাস চিহ্ন আসবে, ওইটাতে রাইট বাটন ক্লিক করলে এই অপশনগুলো পেয়ে যাবা। অর্থাৎ লেটেস্ট ভার্সনগুলোতে এই ইয়াতে থাকে, টুলবারে থাকে না, এদিকে ফাংশনে থাকে। তারপর এটাকে প্লাস চিহ্নটা ধরে টান দিলেই বাকিগুলো জিওমেট্রিক মিনও হয়ে যাবে। তাহলে তুমি হারমোনিক বের করবে HM, তো এখানে ইকুয়াল দিয়ে হার লেখা, এই যে হারমোনিক মিন চলে আসছে HM, এটাকে ডাবল ক্লিক করে একইভাবে আমরা দিয়ে দিব, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিই, তাহলে আমার হারমোনিক মিনটা চলে আসলো। ধর আমি দশমিক করে 2 ঘর রাখতে চাই, ক্লোজ করে দিলাম, এটাতে টান দিই, তাহলে বাকি দুইটারও দেখাবে আমার হারমোনিক মিন, বাকি দুইটার জন্য আমরা পেয়ে গেলাম। এখন ধর আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করব, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন SD, তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে ইকুয়াল ডে STD দাও, STD
তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসবে, নিচেরটা আসবে যে এসটি ডেপ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এর নিচের যেটা এটা ক্লিক করবে, এখানে যাও যে শিফট দিয়ে লাস্টটা, তারপরে শিফট ব্র্যাকেট ক্লোজ এন্টার দাও, তাহলে তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন চলে আসছে দিস। এই ডাটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে এটা, এটাকে তুমি ধরে টান দাও, তাহলে বাকি দুইটারও স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এখানে দেখাবে। তাহলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাও আমরা এখানে পেয়ে গেলাম। এটা আমি সেভ করে রাখি একটু। তোমরা কি দেখতে পাচ্ছ আমার সাথে? জি স্যার। ওকে, হ্যাঁ। তাহলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা এখানে পেয়ে গেলাম, বোঝার সুবিধাতে একটু কালার দিয়ে রাখি। এখন আমরা ধরো সিবি বের করবো, সিবি, তাই না? তো সিবি হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, সিবিটা হচ্ছে ইকুয়াল টু, সিবির ফর্মুলাটা কি বলতো? সিবির ফর্মুলাটা গতকাল দেখেছি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই অ্যারিথমেটিক মিন, তাই না? সিবি হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই অ্যারিথমেটিক মিন। তাহলে এখানে যে এখানে ইকুয়াল চিহ্ন রেখে যেখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে ওখানে যে ক্লিক করো, ক্লিক করে শিফট দিয়ে সরি ডিভাইডেন্ট যে ইয়াটা আছে সিম্বলটা আছে এটা দিয়ে দাও, দিয়ে আমাকে দিতে হবে অ্যারিথমেটিক মিন। অ্যারিথমেটিক মিন হচ্ছে এটা, দিয়ে এন্টার দাও, তাহলে এখানে সিবি চলে আসছে দিস। এটাকে যদি তুমি 100 দ্বারা মাল্টিপ্লাই করো, উপরে যাও যে শিফট স্টার চিহ্ন যেটা এটা হলো গুণ ইনটু 100, এন্টার দাও, তাহলে সিবি হচ্ছে এত পার্সেন্ট, এটা সিবি হচ্ছে 53.6%। পরেরটা হচ্ছে দিস। তাহলে দেখো আমরা এখানে আমরা আমাদের ডাটাতে আমি একটু ফন্টটা একটু বড় করে দিই, তোমরা দেখতে পাও। তাহলে আমরা ডাটাতে আমাদের অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সিবি সবই পেয়ে গেলাম। এখন এগুলোর মিনিংটা কি, হ্যাঁ, ইন্টারপ্রিটেশনটা কি বা এক্সপ্লেনেশনটা কি, এইটা আমরা একটু দেখতে চেষ্টা করি। এটা হচ্ছে দেখো এই ডাটার ক্ষেত্রে, তিনটা ডাটার ক্ষেত্রে সবচেয়ে অ্যারিথমেটিক মিন বড় হচ্ছে, এই মানটা হচ্ছে সবচেয়ে বড় 32.3, তাই না? এটা, তারপর হচ্ছে এটা, তারপরে এটা। আমরা যদি শুধু অ্যাভারেজ নিয়ে কমেন্ট করতে চাই, শুধু অ্যাভারেজ দেখে, তো আমরা বলবো গ্রুপ জি, ধরো এটা হচ্ছে জি, এই গ্রুপ জি ইজ বেটার দেন গ্রুপ এস এন্ড গ্রুপ এফ, যেহেতু তার অ্যাভারেজটা বড় আছে। কিন্তু যদি আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আবার দেখি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিকে দেখো, এখানে তাকাও, এই গ্রুপ জি এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আবার বাকি দুইটার চেয়ে বড় বেশি, তাই না? আবার তার সিবিও দেখো, সিবিটাও বাকি দুইটা গ্রুপের চেয়ে বেশি আছে। তাহলে আমরা যদি সিবির নেচার দিয়ে দেখি, তাহলে আমরা গ্রুপ জি কে আমরা বেস্ট বলতে পারছি না। আমরা যদি ভেরিয়েশনটা চিন্তা করি, তাহলে ভেরিয়েশন চিন্তা করে আমাদের জন্য 1 মিনিট, হ্যাঁ, আমাদের স্যার ফোন করে। হ্যালো, তোমরা আছো? জি স্যার। হ্যাঁ, সরি, আমার এক স্যার ফোন করেছিলেন। আচ্ছা, ওকে। তাহলে আমরা যদি ভেরিয়েশনের নেচারটা দেখতে চাই, যে ডাটার মধ্যে কি ধরনের ভেরিয়েশন আছে, ওই রেসপেক্টে গ্রুপ এফ হচ্ছে বেস্ট কম্পেয়ার টু অল আদার্স। এখানে গ্রুপ এ হচ্ছে বেস্ট, তারপরে সেকেন্ড হচ্ছে গ্রুপ এইচ, তারপরে হচ্ছে গ্রুপ জি, যেহেতু তার ভেরিয়েশন সবচেয়ে কম। আবার সিবির ক্ষেত্রেও দেখো, গ্রুপ এফ এর সিবি হচ্ছে 53.7%, দ্যাট মিনস 54%, এটা হচ্ছে 60%, এটা হচ্ছে 53%। তাহলে আমরা বলতে পারি গ্রুপ এফ ইজ better than group H and group H is better than group G according to the variation nature. এই জন্য শুধু সেন্টার টেন্ডেন্সির ভ্যালু দেখে আমরা যদি একটা ডাটাকে কমেন্ট করতে চাই, অনেক সময় কমেন্টটা মিসলিডিং হতে পারে, ইনকারেক্ট হতে পারে।
এই জন্য সেন্টার টেন্ডেন্সি মেজারমেন্টের সাথে সাথে আমাদের ডিসপারশনের যে মেজারমেন্ট গুলো আছে এগুলোকে আমাদের স্টাডি করতে হয়। বুঝতে পারছো তো তোমরা? জি স্যার। জি Okay. স্যার। আর এখন সিবি দ্বারা আসলে আমরা কি পাই? সিবি হচ্ছে, সিবি কখন ইউজ করি? দুইটা কন্ডিশনে। এক, যদি আমাদের দুইটা ভেরিয়েবলের ইউনিট ভিন্ন ভিন্ন হয়, ধরো হাইটের সাথে ওয়েটের তুলনা, হাইট হচ্ছে ইঞ্চিতে, ওয়েট হচ্ছে গ্রামে বা কেজিতে, ইঞ্চির সাথে তো গ্রামের তুলনা হবে না, ওই ক্ষেত্রে সরাসরি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দ্বারা কম্পেয়ার করলে কম্পারিজনটা পারফেক্ট হবে না, সেজন্য আমাদেরকে সিবি বের করতে হবে। সিবি হচ্ছে ইউনিটলেস, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে উইথ ইউনিট অ্যাজ ভেরিয়েবল। ভেরিয়েবলের যে একক স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের একই একক থাকে। আর সিবি হচ্ছে ইউনিটলেস পিওর নাম্বার। সিবি কে বলা হয় ইউনিটলেস পিওর নাম্বার। তো সিবির কোনো একক থাকে না, অর্থাৎ সব রিলেটিভ মেজারমেন্টের কোনো একক থাকে না। যেহেতু এটা একক ফ্রি, সুতরাং এখন এটাকে যে কোনো এককের সাথে কম্পেয়ার করা আমাদের জন্য সহজ হবে। এন্ড প্র্যাকটিক্যালি সিবি যদি 20% এর কম হয়, কত পার্সেন্ট? 20%। 20% বা তার কম যদি হয়, তাহলে ওই ভেরিয়েশনটাকে ধরে নেওয়া যায় যেটা অ্যাকসেপ্টেবল, এটাতে খুব একটা মানে অসুবিধা নেই। কিন্তু কোনো কোন ডাটার যদি সিবি 20% বেশি হয়ে যায়, যেমন এইটার ক্ষেত্রে সিবি 20% বেশি, তাই না? তাহলে আমাদের থিওরি বলে এই ডাটাটাকে চেক করা দরকার যে ডাটা এন্ট্রিতে কোথাও ভুল হলো কিনা বা ডাটা কালেকশনে কোথাও ভুল হয়েছে কিনা, এটাকে চেক করা দরকার। এটা এটা ইয়া না যে বাদ দিতে হবে না, কিন্তু বলে যে সতর্কতার জন্য সিবি যদি 20% বেশি হয়ে যায়, তাহলে চেক ইউর ডাটা, যে তোমার ডাটা এন্ট্রিতে বা ডাটা কোডিং এ বা ডাটা কালেকশনে তুমি কোথাও ভুল করেছো কিনা। এর জন্য যদি 20% বেশি হয়ে যায় দেখতে পাচ্ছি, অর্থাৎ সিবি 20% বা বেশি হোক তাতে কিছু যায় আসে না, কিন্তু যদি বেশি হয় তাহলে তোমাকে একটু রিচেক করার জন্য বলা হয়। তাহলে আমাদের যদি কখনো প্রয়োজন হয়, আমরা এই ইয়েতে ইউজ করে আমরা স্ট্যান্ডার্ড সেন্টার টেন্ডেন্সি এবং ডিসপারশনের মেজারমেন্ট গুলো আমরা এখানে ক্যালকুলেট করতে পারি। তো তোমরা পারবে তো? জি স্যার। Okay, জি স্যার। ঠিক আছে। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার আপনি তো বলছেন স্যার অনেক ক্ষেত্রে এক্সট্রিম ভ্যালু বাদ দিতে, সেই ক্ষেত্রে যদি স্যার 3-4টা গ্রুপ নিয়ে কম্পেয়ার করি, একটার মধ্যে যদি স্যার এক্সট্রিম ভ্যালু পাই, সেই ক্ষেত্রে কি স্যার ওটা বাদ দিয়ে হিসাব করব? এক্সট্রিম ভ্যালু, হ্যাঁ এক্সট্রিম ভ্যালু যদি থাকে তাহলে এক্সট্রিম ভ্যালুটাকে তোমাকে বাদ দিতে হবে বা এটাকে রিপ্লেস করতে হবে। বুঝতে পারছো? এক্সট্রিম ভ্যালু থাকলে তোমার ডাটার মানগুলো মানে স্কিউড হয়ে যাবে, অর্থাৎ ওইটার কারণে সে প্রভাবিত হয়। সেজন্য এক্সট্রিম ভ্যালুটাকে ডাটা থেকে এক্সক্লুড করতে হয়। তো তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, জি স্যার। তোমরা এটা সলভ করে দেখবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান কত আসে, এটা তোমরা খাতা নিজেরা ক্যালকুলেট করবে। এখানে আরেকটা প্রবলেম দেখো, এটা তোমরা নিজেরা সলভ করবে। সাপোজ বডি লেংথ এন্ড ওয়েট, এটা একটা হাইপোথেটিক্যাল ডাটা, এটার সাথে মানে প্র্যাকটিক্যালি তোমাদের হয়তো এমন নাও মিলতে পারে, এটা কাল্পনিক ডাটা। সাপোজ বডি ওয়েট, লেংথ এন্ড ওয়েট রেকর্ডেড অফ 50 স্মল ফিশেস আর অ্যাজ ফলোজ। বডি ওয়েট লেংথ ইঞ্চিতে, ওয়েট হচ্ছে গ্রামে। তাদের এভারেজ হচ্ছে দুইটার এরকম, এভারেজ 15 আর 22, ভেরিয়েন্স হচ্ছে 10 এবং 14। কম্পেয়ার দ্য ভেরিয়েবিলিটি অফ বডি ওয়েট লেংথ এন্ড বডি লেংথ এন্ড বডি ওয়েট এন্ড কমেন্ট। তোমাদেরকে একটা ডাটা দেওয়া আছে, তাদের মিন দেওয়া আছে আর ভেরিয়েন্স দেওয়া আছে। এখান থেকে তোমরা তার ভেরিয়েবিলিটি, অর্থাৎ কোনটা বেশি ভেরিয়েশন আছে, এটা তোমরা কম্পেয়ার করবে, হ্যাঁ কমেন্ট করবে। এটা তোমাদের হোমওয়ার্ক রইলো, নিজেরা করবে, পারবে কিনা দেখো। লেংথ হচ্ছে ইঞ্চিতে, ওয়েট হচ্ছে গ্রামে। তাহলে আমাদের কি করতে হবে এখানে ভেরিয়েশন কম্পেয়ার করার জন্য? হ্যালো স্যার সিভি বের করতে হবে। সিবি বের করতে হবে। গুড, তোমরা করে দেখবে, নেক্সট ক্লাসে আমাকে জানাবে। যদি না পারো আমি তোমাদেরকে হেল্প করব। পরের প্রবলেমটা দেখো, ক্যালকুলেট মিন, ভেরিয়েন্স এন্ড কমেন্ট অন ভেরিয়েশন ফর দ্য ফলোইং ডাটা। তোমার দুইটা ডাটা দেওয়া আছে, হাইট দেওয়া আছে ইঞ্চিতে, ওয়েট হচ্ছে কেজিতে। কয়েকটা ডাটা দেওয়া আছে, 1 2 3 4 5টা ডাটা দেওয়া আছে। তোমাকে বলছে তাদের ভেরিয়েশন ক্যালকুলেট করার জন্য। তাহলে আমাদের এখানে প্রথমে হাইটের মিন বের করতে হবে, হাইটের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে।
পরে আবার ওয়েটের মিন বের করতে হবে, ওয়েটের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে। মিন তো সহজ, তাই না? ওই যে হাইট যেটা আছে যোগ করে 5 দ্বারা ভাগ করলে হবে, ওয়েটের মানটাকে যোগ করে 5 দ্বারা ভাগ করলে হবে। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জন্য আমরা কি করব? স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জন্য আমরা এই যে এই ফর্মুলাটা আমরা ইউজ করব। তোমরা দেখতে পাচ্ছ আমার কার্সরটা দেখা যায়? স্যার হ্যাঁ, দেখো s = √1/n sum of x স্কয়ার মাইনাস sum of x হোল স্কয়ার ডিভাইডেড বাই n, এই ফর্মুলাটা আমরা ইউজ করব। তো এখানে 1/n, n হচ্ছে 5, sum of x স্কয়ার আর sum of x y স্কয়ার। তো sum of x স্কয়ার কি হবে? sum of x স্কয়ার হচ্ছে এই যে ভ্যালুগুলো আছে 30, 25, 28, 35, 37, এই প্রত্যেকটাকে স্কয়ার করে যোগ করলে sum of x স্কয়ার পেয়ে যাবো আমরা। অর্থাৎ 30 স্কয়ার যোগ 25 স্কয়ার যোগ 28 সবগুলো স্কয়ার করে যোগ করলে আমরা পাবো sum of x স্কয়ার। আর sum of x মানে হচ্ছে সবগুলোর যোগফল। তাহলে ওই ফর্মুলা বসিয়ে দিলে তোমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে যাবে। তো যেহেতু দুইটার একক ভিন্ন, সুতরাং আমাদেরকে এখানে সিবি বের করতে হবে। তো এই দুইটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইলো, তোমরা করতে চেষ্টা করবে, না পারলে আমাকে নেক্সট ক্লাসে বলবে। তাহলে এই ছিল আমাদের স্ট্যান্ডার্ড ডিসপারশন চ্যাপ্টারের আমাদের পড়াশোনা। আমরা আজকে একটা নতুন স্লাইড দেখবো, এটা হচ্ছে মোমেন্টস, স্কুইনেস এবং কার্টোসিস। তুমি দেখতে পাচ্ছ কি স্ক্রিনটা? জি স্যার। Okay. এটাকে বলা হয় শেপ ক্যারেক্টারিস্টিক্স। এই চ্যাপ্টারটা আরেকটা নাম হচ্ছে শেপ ক্যারেক্টারিস্টিক্স। এটা ডিসপারশনের একটা এক্সটেনশন। ডিসপারশন চ্যাপ্টারটা আমরা কেন পড়ি, কেন পড়বো? হ্যালো স্যার শুধুমাত্র মিনটা দেখে আমরা কোনো ভেরিয়েবলের বের করতে পারবো না, এই জন্য স্যার এই কি বের করতে পারবো না? স্যার শুধু মেন দেখে স্যার ডাটাটা ভালোভাবে রিপ্রেজেন্ট করা যায় না, কম্পেয়ার করা যায় না। তো এটার জন্য স্যার ডিসপারশন দেখতে হয়, তাহলে বোঝা যায় যে ডাটার কোয়ালিটি কেমন, এসব কিছু জানার জন্য স্যার ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারে। আর ওকে, গুড। সিম্পলি যদি বলি, টু নো দ্য ভেরিয়েশন নেচার অফ দ্য ডাটা সেট। ডাটা সেটের ভেরিয়েশনের নেচারটা জানার জন্য, অর্থাৎ ডাটাটার ভেরিয়েবিলিটি কেমন, এটাকে জানার জন্য আমরা ডিসপারশন পড়ি, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে আমরা যদি একটা ডাটাকে রিপ্রেজেন্ট করতে চাই, বা ইফ ইউ ওয়ান্ট টু কম্পেয়ার টু অর মোর ডিস্ট্রিবিউশন, দেন only center tendency measurement cannot represent the data properly. অর্থাৎ আমরা যদি একটা ডাটাকে রিপ্রেজেন্ট করতে চাই, অথবা 2 বা ততোধিক ডাটাকে যদি আমরা কম্পেয়ার করতে চাই, দেন center tendency measurement are not enough to represent or compare the data properly. Then we have to know the variation nature of the dispersion and of the data set, for which we have to study dispersion. অর্থাৎ সিম্পলি কথায়, টু নো দ্য ভেরিয়েশন নেচার অফ দ্য ডাটা সেট অথবা স্ক্যাটার্ডনেস অফ দ্য ডাটা সেট। অর্থাৎ একটা ডাটা সেটের ভেরিয়েবিলিটি বা ভেরিয়েশন বা স্ক্যাটার্ডনেসটা জানার জন্য আমাদেরকে ডিসপারশন চ্যাপ্টারটা পড়তে হয়। এখন ধরো আমরা সেন্টার টেন্ডেন্সির সাথে ডাটা সেটের ভেরিয়েশনটা দেখলাম যে কেমন আছে। যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 0 হয় তাহলে কি বোঝাবে? স্যার হোমোজেনিয়াস ডাটা। তো নো ভেরিয়েশন, সবগুলো ডাটা সেট একই রকম। যদি সিবিও 0 হয় বুঝাবে হোমোজেনিয়াস ডাটা। আর নন হোমোজেনিয়াস ডাটা বা হেটারোজেনিয়াস ডাটা হলে ডিসপারশনের মানগুলো কখনই কি হবে না, 0 হবে না, তাদের মান থাকবে। এখন এটা হচ্ছে তাদের নিউমেরিক্যাল মান আমরা ক্যালকুলেট করলাম। যদি গ্রাফে দেখি তাহলে কেমন হবে, এটার জন্য আমাদেরকে মোমেন্টস, স্কুইনেস এবং কার্টোসিস পড়তে হবে। চলো আমরা পড়ি। তাহলে মোমেন্টস কি? Moments are some constant values
which are used to determine some characteristics, for example, nature, shape, etc. of frequency distributions. Moments about the mean are called the central moments, and those about arbitrary value other than mean are known as raw moments. অর্থাৎ মোমেন্টস হচ্ছে একটা ডিস্ট্রিবিউশনের বা ডাটা সেটের কিছু কনস্ট্যান্ট মান, কনস্ট্যান্ট ভ্যালুস, যার দ্বারা আমরা ডাটার নেচারটাকে জানতে পারি, ডাটার শেপ জানতে পারি, ডাটাকে ডিফাইন করতে পারি। ফর এক্সাম্পল নেচার, শেপ, এগুলো। এই মুভমেন্টস দুই ধরনের, একটা হচ্ছে সেন্ট্রাল মুভমেন্ট, আরেকটা বলা হয় র মুভমেন্টস। সেন্ট্রাল মুভমেন্টের আরেকটা নাম হচ্ছে কারেক্টেড মুভমেন্ট। যদি মুভমেন্টস অ্যাবাউট অ্যারিথমেটিক মিন হয়, এখানে লেখা আছে দেখো আদার দেন মিন, মুভমেন্টস অ্যাবাউট মিন লাল কালি দিয়ে দেখা যাচ্ছে মিন। অ্যারিথমেটিক মিনের সাপেক্ষে যদি মুভমেন্টস বের করি তখন তাকে বলা হয় কারেক্টেড মুভমেন্ট অথবা সেন্ট্রাল মুভমেন্টস। আর অ্যারিথমেটিক মিন ব্যতীত অন্য যে কোনো মানের সাপেক্ষে যদি মুভমেন্টস বের করা হয় তখন তাকে বলা হয় র মুভমেন্টস, তাকে বলা হয় র মুভমেন্টস। তাহলে মুভমেন্টস কি? মুভমেন্টস হচ্ছে একটা ডাটার কিছু কনস্ট্যান্ট ভ্যালু, ধ্রুব মান, যেগুলো চেঞ্জ হয় না, যার সাহায্যে আমরা ডাটার নেচারটা জানতে পারি, শেপ জানতে পারি, একটা ডাটাকে ডিফাইন করতে পারি, দুই বা ততোধিক ডাটাকে আমরা কম্পেয়ার করতে পারি মুভমেন্টস এর মাধ্যমে। এখন কারেক্টেড মুভমেন্টকে লেখা হয় মিউ আর, এখানে একটা সিম্বল দেওয়া আছে মিউ আর। ইফ x1, x2, xn occur with frequencies f1, f2, fn respectively, then the earth central moment is given by, অর্থাৎ আর্থতম সেন্ট্রাল মোমেন্টকে লেখা হয় মিউ আর ইকুয়াল টু fi into x minus x bar whole to the power r divided by n, I is equal to 1 to up to k। এই ফর্মুলার সাহায্যে মুভমেন্টস কে ক্যালকুলেট করা হয়। এখানে যদি 2 বসানো হয়, 2 মিউ 2, তাহলে মিউ 2 সমান হবে সাম অফ fi x minus x bar স্কয়ার। তাহলে এটা কি হবে বলো দেখি? মিউ 2 ইকুয়াল টু স্কয়ার হয়ে যাবে, তাই না? আর এর মান 2 বসাইলে এটা হচ্ছে ভেরিয়েন্স। দ্যাট মিন্স সেকেন্ড কারেক্টেড মুভমেন্ট হচ্ছে ভেরিয়েন্স। তাহলে মুভমেন্টস কত প্রকার? স্যার দুই প্রকার। দুই প্রকার, একটা হচ্ছে সেন্ট্রাল মুভমেন্টস আর একটা হচ্ছে র মুভমেন্টস। র মোমেন্ট। হ্যাঁ, যদি আমরা মিনের সাপেক্ষে, এখানে দেখো এখানে ডেভিয়েশনটা নেওয়া হয়েছে কার কাছ থেকে? অ্যারিথমেটিক মিন থেকে। এই মিনের সাপেক্ষে যদি ডেভিয়েশন নেওয়া হয় তখন তাকে বলা হয় সেন্ট্রাল মুভমেন্ট অথবা কারেক্ট মুভমেন্ট। আর মিন ব্যতীত অন্য কোনো মান যদি ইউজ করা হয় তখন তাকে বলা হয় র মুভমেন্টস। আর সেকেন্ড কারেক্টেড মুভমেন্ট হচ্ছে ভেরিয়েন্স। The earth raw movement about any arbitrary value a অর্থাৎ is defined as mu r prime, অর্থাৎ এটা বোঝার সুবিধার্থে এটার উপর একটা প্রাইম চিহ্ন দেওয়া হয়। এখানে প্রাইম চিহ্নটা ছিল না, এখানে প্রাইম চিহ্নটা আছে। ইকুয়াল টু 1 by n sum of fi x minus a whole to the power r, যেখানে a not equal to x bar, a x bar এর সমান না। earth raw movement about the origin, অর্থাৎ a যদি 0 বসায় তাহলে কি হবে? fi x minus r is equal to 0. Movements are independent of change of origin but not of scale. The movements independent of change of origin অরিজিনের দ্বারা তার কোনো প্রভাব হবে না, কিন্তু স্কেলের দ্বারা সে প্রভাবিত হবে। এটা তোমাদেরকে সাবপ্র্যাকটিক্যাল একটু দেখাবে। এখন আসি স্কুইনেস। স্কুইনেসের বাংলা হচ্ছে বঙ্কিমতা, অর্থাৎ বাঁকানো। কতটা সে বঙ্কিম, এটা অর্থাৎ কাপটা কতটা বাঁকানো, এটা হচ্ছে স্কুইনেস। Skewness means lack of symmetry. For an asymmetric distribution, it is the departure from symmetry. Symmetrical distribution কাকে বলে? A distribution is said to be symmetrical if the frequencies are symmetrically distributed about the mean. For symmetrical distributions, the values equidistant from mean have equal frequencies. অর্থাৎ আমরা যদি একটু এক্সাম্পল দেখি, চিন্তা করি, তোমরা ঘন্টি দেখেছো না? ওই জন্য কট মিঠাই বিক্রি করতো গ্রামে আগে, বা হকাররা যে ঘন্টি নিয়ে আসেন একটা বাজারে, যে দেখেছো? জি স্যার। জি স্যার। আবার এই সনাতন ধর্মের কি যেন মন্দিরে যে ঘন্টি বাজায় না, ওই ঘন্টিটা দেখবে কেমন সুন্দর, একেবারে সিমেট্রিক শেপ একটা, তাই না? মাঝখানে ভাগ করলে মনে হবে দুই দিকে সমান ভাগ হবে। এমন একটা কার্ভ যদি হয় যাকে মাঝখানে ভাগ করলে টুফল করলে একটা আরেকটার সাথে মিলে যাবে, তখন এই কার্ভটাকে বলা হয় সিমেট্রিক কার্ভ। বুঝতে পারছো কি? জি স্যার। তাহলে সিমেট্রি হচ্ছে, স্কুইনেস হচ্ছে মিন্স লেক অফ সিমেট্রি। একটা কার্ভ যদি সিমেট্রিকনেসটাকে হারিয়ে ফেলে তখন তাকে বলা হয় স্কিউড কার্ভ।
এন্ড সিমেট্রিক ডিস্ট্রিবিউশন হলে কি হবে, শর্তটা কি? সিমেট্রিক ডিস্ট্রিবিউশন শর্ত হচ্ছে তার মিন, মিডিয়ান আর মোড একই বিন্দুতে হবে, অর্থাৎ মিন ইকুয়াল টু মোড ইকুয়াল টু মিডিয়ান হবে। কোন ডাটা যদি মিন, মিডিয়ান, মোড সমান হয় তাহলে বুঝবে ডাটাটা হচ্ছে সিমেট্রিক। তার মানে হচ্ছে মিন থেকে বাম পাশে যতগুলো অবজারভেশন থাকবে ডান পাশে ঠিক ততগুলো অবজারভেশন থাকবে, তখন তাকে বলা হয় সিমেট্রিক ডিস্ট্রিবিউশন। এই ডিস্ট্রিবিউশন ইজ সেড টু বি স্কিউড। তাহলে একটা ডিস্ট্রিবিউশনকে কখন আমরা স্কিউড বলবো? যদি নিচের এই কন্ডিশনগুলো যে কোনো একটা পাওয়া যায়। এক নম্বর হচ্ছে মিন, মিডিয়ান, মোড ফল এট ডিফারেন্ট পয়েন্টস। মিন, মিডিয়ান, মোড যদি আলাদা আলাদা মান হয় তাহলে আমরা বলবো ডিস্ট্রিবিউশনটা হচ্ছে স্কিউড ডিস্ট্রিবিউশন। 2 নাম্বার, Q1 and Q3 are not equidistant from median, অর্থাৎ মিডিয়ান থেকে Q1 এবং Q3 ডিফারেন্স যদি সমান না হয় তাহলে আমরা বলবো ডিস্ট্রিবিউশনটা স্কিউড। Number 3, the curve drawn with the help of the given data is not symmetrical but elongated more to one side. আমি একটু আগে যেটা বললাম যে ঘন্টিকে যদি আমরা মাঝখানে ভাগ করি তার বাম পাশে এবং ডান পাশে সমান হবে, তখন আমরা তাকে বলবো সিমেট্রিক কার্ভ। যদি সমান না হয়, যদি ডান দিকে একটু লম্বা হয় অথবা বাম দিকে একটু লম্বা হয় তখন তাকে বলা হয় স্কিউড কার্ভ। তো ভাইবা যদি জিজ্ঞেস করে সিমেট্রিক কার্ভের বৈশিষ্ট্য কি, আমরা এগুলো বলবো, পারবো না বলতে? জি স্যার। আমি আবার বলছি, এক নম্বর হচ্ছে মিন, মিডিয়ান, মোড যদি সমান হয় তাহলে কার্ভটা হবে সিমেট্রিক। ধরো অ্যারিথমেটিক মিন 5, মোডও 5, মিডিয়ানও 5, তাহলে আমরা বলবো ডিস্ট্রিবিউশনটা হচ্ছে সিমেট্রিক ডিস্ট্রিবিউশন, যেহেতু তার মিন, মিডিয়া একই রকম। আর সিমেট্রিক কার্ভের বৈশিষ্ট্য কি হবে? মিন থেকে লেফট সাইডে যতগুলো অবজারভেশন থাকবে তার ডাইন সাইডেও সমান অবজারভেশন থাকবে। আর কার্ভটা দেখতে হবে বেল শেপ কার্ভ, তাকে বলা হয় বেল শেপ কার্ভ, অর্থাৎ মাঝখানে ভাগ করলে একটা আরেকটার সাথে মিলে যাবে। আর স্কুইড কার্ভের ক্ষেত্রে মিন, মিডিয়ান, মোড ডিফারেন্ট পয়েন্টস হবে, আর মিডিয়ান থেকে Q1 এবং Q3 ডিসটেন্স সমান হবে না, ইকুই ডিসটেন্স হবে না। আর যদি কার্ভটাকে আঁকা হয় তাহলে তো বাম দিকে অথবা ডান দিকে লম্বা থাকবে, তখন তাকে বলা হয় স্কুইড কার্ভ। স্কুইনেস মে বি পজিটিভ অর নেগেটিভ। স্কুইনেস দুই ধরনের হতে পারে, পজিটিভ স্কুইনেস অথবা নেগেটিভ স্কুইনেস। Skewness is said to be positive if the frequency curve is more elongated to the right side. অর্থাৎ কার্ভটা যদি ডান দিকে বেশি লম্বা হয়, বাম দিকে উঁচা, ডান দিকে লম্বা হয়, তখন তাকে বলা হয় পজিটিভ স্কিউড কার্ভ। In this case, mean of the distribution lies at the right of greater than. That means positive skewed curve এর ক্ষেত্রে arithmetic mean greater than, median greater than, mode হয়। ভাইবা তোমাদেরকে বলা হয় এমন লিখে দেয় কাগজে যে অ্যারিথমেটিক মিন গ্রেটার দেন, মিডিয়ান গ্রেটার দেন, মোড হলো, তাহলে কার্ভটাকে আমরা কি কার্ভ বলবো? আমরা বলবো এটা হচ্ছে পজিটিভলি স্কিউড কার্ভ। যদি অ্যারিথমেটিক মিন, মিডিয়ান, মোড সমান হয় তাহলে কি বলবো? সিমেট্রিক্যাল। গুড। আর যদি অ্যারিথমেটিক মিন গ্রেটার দেন, মিডিয়ান গ্রেটার দেন, মোড হয় পজিটিভ স্কিউড পজিটিভ স্কিউড। আর ইনভার্স যদি হয়, উল্টাটা যদি হয়, তাহলে আমরা বলবো নেগেটিভ নেগেটিভ স্কিউড। পরের লাইনটাতে লেখা আছে on the other hand the skewness is negative if the frequency curve is more elongated to the left side. অর্থাৎ নেগেটিভের ক্ষেত্রে বাম দিকে বেশি লম্বা হবে, ডান দিকে উঁচু হবে। In this case mean of the distribution lies at the left or less than the mode. That means নেগেটিভের ক্ষেত্রে arithmetic mean less than, median less than, mode হবে। তাহলে স্কুইনেস এর আমরা দেখলাম স্কুইনেস দ্বারা কি করা হয়, একটা কার্ভের সিমেট্রিক নেচারটা স্টাডি করা যায়, কার্ভটা সিমেট্রিক কিনা। তো প্র্যাকটিক্যালি এটার ইউটিলিটিটা কি? তোমাদের ফিশারিজ ফ্যাকাল্টিতে দেখবে তোমাদের নিচতলায় বড় বড় ইয়েতে ব্যানারে অথবা বোর্ডের ভিতরে স্যারদের প্রজেক্টের বা রিসার্চের আউটপুট গুলো দেওয়া আছে, খেয়াল করেছি কেউ কখনো? জি স্যার। তোমাদের ক্লাসরুম গুলোর পাশে দেওয়া আছে না? ওইখানে দেখবে কারো কারো রিসার্চ পেপারে এমন বার ডায়াগ্রাম, পাই চার্ট এগুলো দেওয়া আছে, এমন কার্ভ দেওয়া থাকে। এখন তুমি যদি এই কার্ভ গুলার পরিচয় বুঝো তাহলে ডাটা না দেখেও বলতে পারবা তোমার এই ডাটাটার নেচারটা কেমন। ধরো যদি সিমেট্রিক একটা কার্ভ দেওয়া থাকে, সিমেট্রিক কার্ভে কি দেওয়া আছে? এক্স এক্সিসে দেওয়া আছে নাম্বার অফ ফার্মস, অর্থাৎ কতগুলো ফার্ম আছে, ফিশ ফার্ম আছে, এগুলোর সংখ্যাটা, অর্থাৎ 1টা 2টা 3টা এমন করে 10টা বা 20টা ফার্ম দেওয়া আছে। আর ওয়াই এক্সিসে দেওয়া আছে নাম্বার অফ প্রোডাকশন,
নাম্বার অফ প্রোডাকশন দেওয়া আছে, অর্থাৎ কেমন উৎপাদন, প্রতি ফার্মে উৎপাদন কেমন হচ্ছে। যদি কার্ভটা সিমেট্রিক হয় তাহলে তুমি বলতে পারবা যে ফার্মগুলোর এভারেজ প্রোডাকশন থেকে তাদের কম এবং বেশি যে উৎপাদন এটা প্রায় সমান। অর্থাৎ ধরে এভারেজে যদি 50 মণ করে উৎপাদন হয় তাহলে তার চেয়ে কম উৎপাদন হচ্ছে যতগুলো ফার্ম, ঠিক অতগুলো ফার্মে তার চেয়ে বেশি উৎপাদন হয়েছে, তাহলে কার্ভটা হবে সিমেট্রিক। বুঝতে পারছো কি? জি স্যার। আমি আরেকটা উদাহরণ দেই। যদি তোমাদের ক্লাস টেস্টের মার্কস আমি বললাম না কে কত পেয়েছে, শুধু কার্ভটা দিয়ে দিলাম, কার্ভটা হলো সিমেট্রিক কার্ভ, তাহলে এটা বোঝা যাবে আমার ক্লাসে 123 জন স্টুডেন্ট ছিল, তাদের ক্লাস টেস্টের মার্কস বা ফাইনালের মার্কসটা সিমেট্রিক হয়েছে, তার মানে হচ্ছে এভারেজে তারা যত পেয়েছিল, ধরো তোমরা ক্লাস টেস্টে এভারেজে ধরো 15 করে পেয়েছে এভারেজে, তাহলে 15-র চেয়ে কম যতজন পেয়েছে ঠিক ততজনই 15-র চেয়ে বেশি পেয়েছে, তাহলে কার্ভটা হবে সিমেট্রিক। বুঝতে পারছো কি? স্যার। ওকে, তাহলে একটা কার্ভ দেখে বোঝা যাচ্ছে আমার ডিস্ট্রিবিউশনটা কেমন আছে। এখন পজিটিভ কার্ভ হলে কি হবে আর নেগেটিভ কার্ভ হলে কি হবে? পজিটিভ কার্ভ হলে আমি একটু কার্ভটা দেখাই তোমাদেরকে, দেখে আছে কিনা আমার কাছে। Sorry. কোথায় গেল? সরি, হ্যালো, জি স্যার। আচ্ছা জি তোমরা? স্যার। টুডে আই এম নট ওয়েল প্রিপেয়ার্ড, বুঝা গেল। তোমাদের কার্ভটা আমি খুঁজে পাচ্ছি না, আরেকটা স্লাইডে আছে, আমি নেক্সট ক্লাসে দেখাবো, তোমরা একটু বইতেও দেখে নিও। হ্যাঁ, আমি আজকে তোমাদেরকে বইয়ের লিংক দিয়ে দিব, আমি যে চ্যাপ্টারটা তোমাদেরকে পড়াচ্ছি। তোমাদের একটা বই আছে, আক্তার হয়তো বলেছে, মেথডস অফ স্ট্যাটিস্টিক্স, আব্দুর রশিদ আহমেদ স্যারের বইটা পাওয়া যায় আমাদের লাইব্রেরি, আমাদের ডিপার্টমেন্টে পাওয়া যায়, বা জব্বরে মোড়ে ঢাকাও পাওয়া যায়, তোমরা বইটা কালেক্ট করে নিতে পারো। আর একটা বই আছে এম নুরুল ইসলাম, প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, ঢাকা ইউনিভার্সিটির স্যার, ওনার লেখা, তোমরা ঢাকায় বইটা কিনতে পারবে, ইন্ট্রোডাকশন টু প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, এম নুরুল ইসলাম, এটা একটা ভালো বই। আর তোমাদের ফিশারিজ রিলেটেড বইও কিছু অনলাইনে পাওয়া যায়, তোমরা সার্চ দিয়ে দেখতে পারো, যাদের ইন্টারেস্টেড আছে, ওখান থেকে তোমরা অনেক সুন্দর সুন্দর এক্সাম্পল পাবে। তো যেটা বলছিলাম যে স্ক্রিনেসের দ্বারা আমরা কি করতে পারি, একটা ডাটার সিমেট্রিক নেচারটা আমরা জানতে পারি। আর স্ক্রিনেস পরিমাপ করে কি, লেক অফ সিমেট্রি। একটা ডাটা যদি সিমেট্রিক না হয় তখন তাকে বলা হয় স্কিউড ডাটা। এই স্ক্রিনেস কয় ধরনের হবে? দুই ধরনের, দুই ধরনের, পজিটিভ স্কোয়ার এবং নেগেটিভ। নেগেটিভ।
পজিটিভের ক্ষেত্রে অ্যারিথমেটিক মিন গ্রেটার দেন মিডিয়ান গ্রেটার দেন মোড হবে, আর নেগেটিভের ক্ষেত্রে অ্যারিথমেটিক মিন লেস দেন মিডিয়ান লেস দেন মোড হবে। এন্ড প্র্যাকটিক্যালি এগুলোর ইউটিলিটিটা কি? ধরো তুমি মাছের অসুখ হয়েছে, রোগ হয়েছে, ধরো মাছের কোনো প্রবলেম হয়েছে, তুমি মাছকে কোনো একটা ট্রিটমেন্ট দিয়েছো, ইন্টারভেনশন দিয়েছো, দেওয়ার পরে তার টাইমটা কাউন্ট করেছো। ধরো তুমি 3 দিন পরে দেখেছো, 7 দিন পরে দেখো, এমন করে ধরো 20 দিন দেখেছো, অবজার্ভ করেছো যে আমার এই ট্রিটমেন্ট বা ইন্টারভেনশনের রেজাল্টটা কি, আউটপুটটা কি, ফিডব্যাকটা কি, তুমি একটা দেখেছো। তাহলে তুমি এক্স এক্সিসে টাইম বসিয়েছো, এক্স এক্সিসে টাইম, আর ওয়াই এক্সিসে বসিয়েছো নাম্বার অফ ডিজিজ ফিস্ট বা রিকভারি, যেটাই বলো। ধরো ওয়াই এক্সিস হচ্ছে রিকভারি নাম্বার, আর এক্স এক্সিস হচ্ছে টাইম, সময়, অর্থাৎ সময় কেমন রিকভার করছে এটা তুমি দেখিয়েছো। এখন যদি কার্ভটা সিমেট্রিক হয়, কার্ভটা যদি সিমেট্রিক হয় তাহলে কি বুঝাবে? যে আমার সময় যত যাচ্ছে মাছ ভালো হওয়া এবং খারাপ অর্থাৎ মিডলে আছে, অর্থাৎ লাভ লস সমান সমান। আর যদি কার্ভটা নেগেটিভলি স্কোয়ার্ড হয়, সরি পজিটিভলি স্কোয়ার্ড হয়, পজিটিভলি স্কোয়ার্ড হলে কি হবে? বাম দিকে বেশি অবজারভেশন থাকবে, আস্তে আস্তে ডান দিকে অবজারভেশন কমে যাবে। তাহলে আমি ওয়াই এক্সিসে আমরা বসিয়েছি কি নাম্বার অফ ডিজিজ ফিস্ট, তো দেখা গেল দিন যত যাচ্ছে নাম্বার অফ ডিজিজ ফিস্ট তত কমে আসতেছে, যেহেতু ডান দিকে আস্তে আস্তে কমে যাবে। তাহলে এটা দ্বারা বুঝাবে পজিটিভ কার্ভ যদি হয় তাহলে আমার ট্রিটমেন্টটা কাজে লেগেছে, যেহেতু নাম্বার অফ ডিজিজ ফিস্ট কমে আসতেছে। আর যদি নেগেটিভ স্কুইড কার্ভ হয় তো নেগেটিভ স্কুইড কার্ভ বুঝাবে কি বাম দিকে একটু লম্বা লেস থাকবে আর ডান দিকে তার ফ্রিকোয়েন্সি বেশি থাকবে। তো দেখা যাবে দিন যত যাচ্ছে নাম্বার অফ ডিজিজ ফিস্ট তত বেড়ে যাচ্ছে, তাহলে বোঝা যাবে আমার এই ট্রিটমেন্টটা ভালো কাজে লাগেনি। বুঝতে পারছো কি? তো কার্ভ দেখে আমি ডাটাকে ব্যাখ্যা করতে পারবো। নেক্সট আসো কার্টোসিস। কার্টোসিসের বাংলা হচ্ছে সুচলতা। হ্যাঁ, কতটা এটা পিক, the relative flatness of the top or the degree of peakness of the frequency curve is called kurtosis and is measured by beta 2. Kurtosis কে পরিমাপ করা হয় beta 2 দ্বারা, আর squeeze কে পরিমাপ করা হয় beta 1 দ্বারা। kurtosis কে পরিমাপ কি করা? beta 2 দ্বারা, আর squeeze কে পরিমাপ করা হয় beta 1 দ্বারা। For normal distribution beta 2 is equal to 3. Normal distribution জন্য beta 2 হবে 3। স্কুইনেস পরিমাপ করে লেক অফ সিমেট্রি, আর কার্টোসিস পরিমাপ করে ফ্ল্যাটনেস অথবা পিকনেস, কতটা পিক, কতটা সুচালু, হ্যাঁ একটা কার্ভ। ফর নরমাল ডিস্ট্রিবিউশন বিটা 2 3 হবে। হিন্স দ্য কোয়ান্টিটি বিটা 2 minus 3 is known as excess of kurtosis or simply kurtosis. On the basis of the kurtosis, frequency curves are divided into the following 3 categories. এই কার্টোসিস এর উপর ডিপেন্ড করে এই একটা কার্ভকে এই 3 ভাগে বিভক্ত করা হয় একটা ডিস্ট্রিবিউশনকে। একটা হচ্ছে ল্যাপ্টোকার্টিক, যেই ক্ষেত্রে বিটা 2 লেস দেন 3 হবে, এটা হচ্ছে সবচেয়ে পিক। তারপর হচ্ছে প্লেটিকার্টিক, এ কার্ভ ইজ হুইচ ইজ ফ্ল্যাট টপ, এটা হচ্ছে সবচেয়ে মানে এক্সিসের সবচেয়ে কাছাকাছি থাকবে, এটা পিকনেসের সবচেয়ে কম হবে, তাকে বলা বিটা 2 লেস দেন 3 হবে প্লেটিকার্টিক ক্ষেত্রে। আরেকটা হচ্ছে মেসোকার্টিক, এ কার্ভ হুইচ ইজ নাইদার টপ পিক নর টপ ফ্ল্যাট, হ্যাঁ তাকে বলা হয় মেসোকার্টিক, এটা ক্ষেত্রে বিটা 2 ইকুয়াল টু 3 হবে। এই মেসোকার্টিকের আরেকটা নাম হচ্ছে নরমাল কার্ভ, মেসোকার্টিকের আরেকটা নাম হচ্ছে নরমাল কার্ভ। তাহলে ভাইবা যদি জিজ্ঞেস করে যে কার্টোসিস কয় ধরনের, আমরা বলবো 3 ধরনের, ল্যাপ্টোকার্টিক, মেসোকার্টিক এবং প্লেটোকার্টিক। বানানগুলো একটু তোমরা সতর্কতার সাথে দেখবে। প্রথমে মেসোকার্টিকটা মনে রাখবে, মেসোকার্টিক হচ্ছে বিটা 2 ইকুয়াল টু 3 হবে, এটার আরেকটা নাম হচ্ছে নরমাল কার্ভ। তাহলে বিটা 2 যদি 3 এর চেয়ে বড় হয় তখন তাকে বলে ল্যাপ্টোকার্টিক, এটা হচ্ছে সবচেয়ে পিক কার্ভ। আর বিটা 2 যদি লেস দেন 3 হয় তখন তাকে বলা প্লেটোকার্টিক, মোর ফ্ল্যাট কম্পেয়ার টু মেসোকার্টিক কার্ভ। কোএফিসিয়েন্ট অফ স্কুইনেস ফর্মুলাগুলো কি? স্কুইনেসের ফর্মুলা হচ্ছে বিটা 1, এটা হচ্ছে μ3 স্কয়ার ব্র্যাকেটে μ2 কিউ। μ3 হচ্ছে থার্ড সেন্ট্রাল মোমেন্ট আর μ2 হচ্ছে সেকেন্ড সেন্ট্রাল মোমেন্ট। আর সরি আমার মেয়ে একটু কথা বলছিল,
কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস বিটা 2 এটা হচ্ছে μ4 ডিভাইড বাই μ2 স্কয়ার। আমার ডিপার্টমেন্টে ইন্টারনেট কাজ করে না, সেজন্য বাসায় ক্লাস নিতে হচ্ছে। কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস এটা হচ্ছে বিটা 2 ইকুয়াল টু μ4 ডিভাইড বাই μ2 স্কয়ার। আর μ2 μ3 μ4 এগুলো হচ্ছে সেকেন্ড সেন্ট্রাল মুভমেন্ট, থার্ড সেন্ট্রাল মুভমেন্ট এবং ফোর্থ সেন্ট্রাল মুভমেন্ট। এগুলো তোমাদের প্র্যাকটিক্যালি স্যার ক্লাসে দেখাবেন। এখান থেকে আরো কিছু বৈশিষ্ট্য আমরা স্টাডি করতে পারি। এটা হচ্ছে একটা কার্ভ যদি নরমাল কার্ভ হয়, মেসোকার্টিক হয়, তাহলে তার μ3 সবসময় 0 হবে। অর্থাৎ নরমাল কার্ভের জন্য বিটা 2 3 হয় আর μ3 সবসময় 0 হয়। এটা মনে রাখবে। তাহলে ভাইবা জিজ্ঞেস করে যে μ3 আরেকবার হ্যাঁ আমি বলছি, ভাইবা অনেক সময় বলে যে μ3 0 হলে একটা কার্ভকে কি বোঝা যাবে, তা আমরা বলবো এটা হচ্ছে মেসোকার্টিক কার্ভ অথবা নরমাল কার্ভ। μ3 যদি 0 হয় তাহলে আমরা বলবো এটা হচ্ছে মেসোকার্টিক। ওই যে আগেরটা দেখো, এই যে মেসোকার্টিক আছে না 3 নাম্বারটা, স্যার এটা μ3 বিটা নাকি 2 μ 3 কিউব? হ্যাঁ স্যার এটা μ3 নাকি μ কিউব? কোথায় μ কিউব না μ3 এটা, এটাকে বলা হয় থার্ড সেন্ট্রাল মুভমেন্ট। তাহলে এখানে তিনটা মুভমেন্টস ইউজ করা হচ্ছে, একটা হচ্ছে μ2, একটা μ3, একটা হচ্ছে μ4। তো μ2 হচ্ছে সেকেন্ড সেন্ট্রাল মুভমেন্ট, আসলে μ2 টা হচ্ছে ভেরিয়েন্স, μ3 হচ্ছে থার্ড সেন্ট্রাল মুভমেন্ট আর μ4 হচ্ছে ফোর্থ সেন্ট্রাল মুভমেন্ট। এন্ড যদি মেসোকার্টিক হয় তাহলে বিটা 2 3 হবে আর μ3 0 হবে। আর μ2 দ্বারা আমরা ভেরিয়েন্সকে পরিমাপ করতে পারি। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি, যদি বিটা 1 যদি 0 আসে, বিটা 1 যদি 0 আসে, যে এই ফর্মুলায় বিটা 1 এর মান 0 আসলে, এগুলো তোমরা একটু খাতায় লিখো, কাজে লাগবে তোমাদের। বিটা 1 যদি 0 আসে তাহলে আমরা বলবো কার্ভটা হচ্ছে সিমেট্রিক কার্ভ। বিটা 1 0 হলে আমরা বলে থাকি কার্ভটা হচ্ছে সিমেট্রিক কার্ভ। অথবা μ3 যদি 0 হয়, μ3 যদি 0 হয় তখন আমরা বলে থাকি কার্ভটা হচ্ছে সিমেট্রিক কার্ভ। বুঝতে পারছো কি? হ্যালো স্যার জি স্যার। স্যার স্যার বিটা 1 আরেকবার যদি একটু বলেন 0 স্যার। হয় অথবা μ3 যদি 0 হয় তাহলে আমরা বলি কার্ভটা হচ্ছে সিমেট্রিক কার্ভ। আর বিটা 1 যদি গ্রেটার দেন 0 হয়, বিটা 1 কখনো নেগেটিভ হবে না। বিটা 1 কি হবে না? কখনো নেগেটিভ হবে না, কারণ μ3 নেগেটিভ হলে স্কয়ার করলে পজিটিভ হয়ে যাবে। আর নিচে হচ্ছে μ2 হচ্ছে ভেরিয়েন্স, কখনো নেগেটিভ হয় না। বিটা 1 অলওয়েজ 0 হবে অথবা পজিটিভ হবে। এন্ড বিটা 1 যদি 0 হয় তো আমরা বলবো সিমেট্রিক কার্ভ। এন্ড বিটা 1 যদি 0 না হয়, ধরো বিটা 1 এর মান আসলো 5, বিটা 1 এর মান আসলো 5, তাহলে আমরা কি বলবো? তখন আমরা μ3 এর সাইনটা দেখব, μ3 এর সাইন। μ3 যদি নেগেটিভ হয় তা আমরা বলবো কার্ভটা নেগেটিভলি স্কিউড, আর μ3 যদি পজিটিভ হয় তাহলে আমরা বলবো কার্ভটা পজিটিভলি স্কিউড। আমি আবার বলছি, বিটা 1 যদি 0 হয় তা আমরা বলবো এটা হলো সিমেট্রিক কার্ভ। আর বিটা 1 যদি 0 না হয় তাহলে বিটা 1 সবসময় পজিটিভ হবে, অর্থাৎ গ্রেটার দেন 0 হবে। আর বিটা 1 যদি গ্রেটার দেন 0 হয় তখন আমরা কিভাবে কমেন্ট করব? স্ক্রিনের উপরে আমরা কমেন্টটা করব এভাবে, যে যখন আমরা μ3 এর সাইন দেখব, কি দেখব? হ্যালো স্যার μ3 এর সাইন। সাইন, হ্যাঁ সাইন দেখে আমরা কি বুঝবো? স্যার যদি নেগেটিভ থাকে তাহলে স্যার নেগেটিভলি স্কিউড কার্ভ। স্কিউড কার্ভ। জি স্যার। আর μ3 যদি পজিটিভ হয় তাহলে পজিটিভলি স্কিউড কার্ভ। পরীক্ষা লিখতে পারবে না? জি স্যার। গুড। এন্ড কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস এটা আমরা কিভাবে ব্যাখ্যা করব? এটা আমরা বিটা 2 ক্যালকুলেট করব। এখানে বিটা 2 কখনো নেগেটিভ হবে না। এখন বিটা 2 এর যে কোনো একটা মান আসবে, হয় এটা 0 হবে অথবা এটা বিটা 2 হয় 3 হবে অথবা গ্রেটার দেন 3 হবে অথবা লেস দেন 3 হবে। এন্ড বিটা 2 যদি 3 হয় তাহলে আমরা যে উপরেরটা দেখব, বিটা 2 3 হলে আমরা বলবো কার্ভটা হচ্ছে মেসোকার্টিক, বিটা 2 লেস দেন 3 হলে বলবো কার্ভটা লেপ্টোকার্টিক, আচ্ছা প্লেটোকার্টিক। আর বিটা 2 যদি গ্রেটার দেন 3 হয় তাহলে আমরা বলবো কার্ভটা হচ্ছে লেপ্টোকার্টিক। পারবে না? তাহলে আজকে এই পর্যন্তই। স্যার নরমাল কার্ভ কোনটাকে বলে, লেপ্টোকার্টিককে নাকি মেসোকার্টিককে? মেসোকার্টিক কার্ভকে আমরা নরমাল কার্ভ বলবো। আচ্ছা স্যার। ওকে, তাহলে তোমরা একটু বইতে দেখো, আমি একটা বইয়ের লিংক তোমাদের দিয়ে দিয়েছি, চ্যাপ্টারটা তোমরা একটু দেখে নিও। আগামী ক্লাসে আমরা কোরিলেশন রিগ্রেশন পড়বো। কোরিলেশন রিগ্রেশন তোমরা যারা পারো একটু বই দেখে এসো। হ্যাঁ, থ্যাংক ইউ অল।